বেশ কিছুদিন হয়ে গেল। সেদিনের ঘরে ফেরার কথাটা আর বলা হয়ে ওঠেনি। জীবনের নানা কাজে আর পথে প্রান্তরে পাহাড়ে জঙ্গলে ঘুরতে ঘুরতে বেড়াবার গল্প খুঁজতে খুঁজতে সত্যিই সময় হয়ে ওঠেনি। আজ তাই আপনাদের কাছে শেয়ার করলাম মহাকুম্ভ সেরে প্রয়াগরাজ থেকে ফেরার পথের সেই অনবদ্য অভিজ্ঞতার কথা। এ যাত্রায় 4 রাজ্য পেরিয়ে অনেক কিছু দেখতে দেখতে আর অনেক অভিজ্ঞতা নিতে নিতে নিজের শহরে ফিরে আসার গল্প আর প্রতিনিয়ত পাল্টে যাওয়া দৃশ্যপটগুলোর গল্প। ছুটি শেষ, ঘোরা শেষ, মামাদের বিদায় জানিয়ে, মামার বাড়িকে বিদায় জানিয়ে, প্রয়াগরাজকে বিদায় জানিয়ে আজকে আমাদের আস্তানা কলকাতায় ফিরে যাচ্ছি আমরা সবাই। খুব ভালো লাগলো, খুব ভালো ঘুরলাম, সবাইকার সাথে দেখাও হলো, খুব সুইট মেমোরিজ নিয়ে এবার কলকাতায় ফিরে যাচ্ছি। তৃপ্তি, একটা আত্ম উপলব্ধি নিয়ে নিজের শহর ফিরে যাচ্ছি, কিন্তু প্রয়াগরাজকেও মনে থাকবে, মহাকুম্ভকেও মনে থাকবে। যমুনা নদীর উপর তৈরি নৈনী সেতু পেরিয়ে যাচ্ছি। অসংখ্য পুণ্যার্থী নিয়ে আজও সেই নৌকোগুলো সঙ্গমের দিকে এগিয়ে চলেছে। পায়ে পায়ে অগণিত ভক্তের আনাগোনা, কেউ পুণ্যলাভ সেরে তো কেউ পুণ্যলাভের আশায়। ওই যে দূরে রাস্তার ধারে উত্তরপ্রদেশের গ্রামের হাট আমাদের চেনা হাটের থেকে একটু আলাদা। আমরা এগিয়ে চলেছি, পিছনে পড়ে রইল ত্রিবেণী সঙ্গম, মহাকুম্ভ আর অগণিত পুণ্যার্থী। এখানকার এই বাচ্চারা প্রচুর পরিমাণে এখানে লেবু, আঙুর, কুল এসব বিক্রি করছে। তো আমরাও কিনলাম। ওরা সব এই গাড়ির কাঁচের গায়ে এসে বলছে নিন নিন নিন, সব বিক্রি করছে হয়তো। তো এখন টোল গেটে দাঁড়িয়ে আছি, তাই নেওয়া সম্ভব হলো। মির্জাপুর আর 3 কিলোমিটার, 3 কিলোমিটার পরে আমরা ওখানে দুপুরে লাঞ্চ করব। এই টোল গেটের কাজ শেষ হয়ে গেল, এবার টোল গেট পেরোবো। সামনেই মির্জাপুর, আর আমরা যে রাস্তা পার করে এলাম সেটা হচ্ছে নৈনী ব্রিজ, যমুনা নদীর উপরে। সেখান থেকে পেরিয়ে প্রথমে এলাম কারছানা, কারছানার পরে মেজা, মেজা থেকে এলাম মান্ডা, মান্ডা থেকে এবার সামনে মির্জাপুর। মির্জাপুর উত্তরপ্রদেশের একটা মাঝারি মাপের শহর, আর ঠিক এই শহরের কাছেই বিন্দুবাসিনী মন্দির। মির্জাপুরে পৌঁছে গেছি, এখন বেলা 2:30। আমরা এখানে দুপুরে খাওয়ার জন্য দাঁড়িয়েছি। এই বড় একটা পার্কিং লট। এখানে কোনো আমিষের কোনো ব্যাপার নেই, সবই নিরামিষ। আর এই যে বাই রোড, এটা চলে যাচ্ছে গিয়ে কানেক্ট করছে 35-এ। এখানেই বিন্দুবাসিনী মন্দির একেবারে পিছনে, যার ফলে এখানে এই এরিয়াতে আমিষ একেবারে নিষিদ্ধ।
এখানে একদিকে পাহাড় তো অন্যদিকে সমতল। এসবের আনন্দ নিতে নিতে আমরা চলেছি সামনের দিকে। খুব ভালো লাগছে এ পথের দৃশ্যপটগুলো। এ পথের একমাত্র সারথি সানি, পিছনে মৌসুমী বসে আছে, আর আমি কমেন্ট্রি করেই চলেছি। আর এই রাস্তার বাঁ দিক বরাবর মাইলের পর মাইল সর্ষে ক্ষেত, গম ক্ষেত আর চানা। চানা অর্থাৎ ছোলা, আমরা যেটাকে বলি, এই ছোলার ক্ষেত। ন্যাশনাল হাইওয়ে 35 দিয়ে চলছি। এখানে এসছি, এখানে দেখাচ্ছে যে এখনও কলকাতার 680 কিলোমিটার, আমরা চলে এসেছি 140 কিলোমিটার, অর্থাৎ প্রয়াগরাজ থেকে এখানে ডিস্টেন্স 140 কিলোমিটার। সামনে টোল গেট আসছে কিনা বুঝতে পারছি না। টোল গেট, হ্যাঁ সামনে টোল গেট। একটু আগে ঔরঙ্গাবাদের হোটেল থেকে বেরিয়ে পড়েছি। আজকের লম্বা জার্নি 500-550 কিলোমিটার। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে মানে ঘন্টা 2 এগোবো, তারপরে ব্রেকফাস্ট। কালকে ঔরঙ্গাবাদের হোটেলে আসতে অনেক দেরি হয়েছিল, শেষের দিকটা যানজট ছিল। রাত্রি 12টা নাগাদ এসে পৌঁছেছি। এখানে ক্লান্তি আছে, তবু আজকে পৌঁছাতেই হবে। তো সামনে আমরা এগিয়ে যাচ্ছি, কোনো একটা ভালো হাওয়া পেলে সেখান থেকে ব্রেকফাস্টটা সেরে নেব। রাস্তায় কুয়াশা আছে, এখন সকাল 8টা। যানজটও হালকা আছে। কতটা খালি পাবো সেটা সবকিছু নির্ভর করছে সামনের দিকে রাস্তার উপর। এ পথের দৃশ্যপটগুলো কিছুটা হলেও আলাদা, উত্তরপ্রদেশের থেকে অনেকটাই আলাদা। পাহাড়ের চূড়ো দেখা যাচ্ছে এবং কোনো কুয়াশার মধ্যে খুব একটা দেখাও যাচ্ছে না, কিন্তু রাস্তাটা কি অসম্ভব সুন্দর। দেখুন, এঁকে বেঁকে গেছে জঙ্গলের ভিতর দিয়ে। এটাই হচ্ছে ঝাড়খণ্ডের মানে মূল সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য। ঝাড়খণ্ডের যা বলতে যাওয়া যায় তা এইরকমই। এখানে রাস্তা যেমন এঁকে বেঁকে গেছে, তেমন দুধারেই পাহাড়। এবার এতক্ষণ পাহাড় ছিল না, খুবই কম। দুধারেই পাহাড় আর পাহাড়, আর ডান দিকে বাঁ দিকে আবার রাস্তাও ঢুকে গেছে পাহাড়ের দিকে। জঙ্গলের গাছগুলোতে কিছু ফুল ফুটেছে। এই সময় বসন্ত আসছে, তো এখানে পলাশ গাছ নেই অতটা। এটা বীরভূম বাঁকুড়ার জঙ্গলের মতো নয়, এখানকার জঙ্গলটা একটু অন্যরকম। জঙ্গল, পাহাড় আর তার মাঝখান দিয়ে বেঁকে চলা রাস্তা, প্রচুর ট্রাক এই মুহূর্তে। ওদিক থেকে এসে আমরা এই হাইওয়ে ধরে ফিরে যাব। এখন ঝাড়খণ্ডের মাঝখানে দাঁড়িয়ে আছি। দুটো স্টেট অলরেডি পার করে এসেছি, উত্তরপ্রদেশ আর বিহার। এখন ঝাড়খণ্ডের মাঝামাঝি জায়গাতে দাঁড়িয়ে আছি। এখন ব্রেকফাস্টের জন্য আমরা এই যে ধাবা বা রেস্টুরেন্ট এখানে এসেছি। এখানেও ক্ষীরমোহন পাওয়া যায়, বা চা। ক্ষীরমোহন মানে খুব বিখ্যাত মিষ্টি। সেদিনের অভিজ্ঞতাটাও ভালো। তো ব্রেকফাস্ট করব, একটু বাড়ির জন্য ক্ষীরমোহন কিনবো। এই
ব্রেকফাস্ট করতে এসেছি, এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এই ব্রেকফাস্ট দিয়েছে, ওরা দুজন ওদিকে বসে আছে আর আমি এদিকে। আর এখানকার স্পেশাল হচ্ছে মোহনভোগ, যার উপরে দেখাও একটু, এখানে একটা খুব উৎকৃষ্ট মানে ছানা দিয়ে তৈরি রসগোল্লার উপরে এই রাবড়িটা দিয়ে দিচ্ছে। এর টেস্টটা খুব সুন্দর, আমরা এর আগেও খেয়েছি এটাও। আর চা বলা হয়ে গেছে, চা আসছে, এটা খেয়ে আমরা চৌপারণ থেকে আরও আগে মৌসুমি আবার ছোলা শাক কিনেছে, মানে এখানে নাকি ছোলা শাক খুব বিখ্যাত। চা জলখাবার খাওয়া হয়ে গেল, এবার চৌপাহরণের বিখ্যাত ক্ষীরমোহন এই আমরা কিনে নিলাম, তার সঙ্গে একটু কোল্ড ড্রিঙ্কসের সঙ্গে নিলাম। এবার এক্ষুনি স্টার্ট করবো, কারণ আমাদের অনেক দূরে যেতে হবে। এই যে চানা শাক কেনা হলো তাগড়াই দুখানা বান্ডিল, হ্যাঁ তাগড়াই দুখানা বান্ডিল, একেবারে শুঁটি ভর্তি, বেশ কিছু খেতে খেতেও যাওয়া হবে, আবার বাড়িতেও নিয়ে যাওয়া হবে। এটা এখানকার বিখ্যাত এই রেস্টুরেন্ট। দূরে পাহাড়, আর এটা একটা খুব বড় নদী এবং জলাশয়, চারদিকের প্রাকৃতিক দৃশ্যটা খুব সুন্দর। বাইপাসটা নিলাম না, সৈকত বললো যে এই শহরের ভিতরে দিয়ে যাবো, এটা বারেহি শহর, একটা শহর, তার চারদিকটা কেমন হয়। এখান থেকে হাজারিবাগ 37, কোডারমা 32 কিলোমিটার। সামনে এই দেখুন কোডারমা, সোজা গেলে কলকাতা, ডান দিকে হাজারিবাগ, আর ওই পাশ দিয়ে গেলে দিল্লি। তো আমরা এখন কোডারমার রাস্তা ধরেছি। বেশ জমজমাট শহর, অতটা ট্রাফিক জ্যাম নেই, কিন্তু দোকানপাট প্রচুর পরিমাণে আছে। একটা জিনিস দেখলাম, গাড়িতে করে যখন বাইরে ঘোরাঘুরি করি তখন ভারতবর্ষের অনেক কিছুই জানা যায়, যে একটা শহর, তার রাস্তা, সেখানকার মানুষজন, এই সমস্ত কিছু সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাওয়া যায়। ট্রেনে হয়তো আরও তাড়াতাড়ি যাওয়া যায় ঠিকই, কিন্তু এক স্টেশন থেকে আরেক স্টেশন দূরে দূরে চলে গেলাম, মাঝখানে মানুষগুলো, সেখানকার আর আনুষঙ্গিক কিছু খুব একটা জানা যায় না। এখানে যেমন এই দেখুন দুপাশের বাজার, এখানকার বাজার কীরকম হয়, একই রকম, খুব একটা তফাৎ কিছু নেই। শাক সবজি ফল সমস্ত কিছু নিয়ে বাইক দাঁড় করানো আছে, রাস্তার উপরে দোকান আছে, ফুচকাওয়ালা আছে, একই রকম। বারহি শহর পেরিয়ে এলাম, রাস্তার পাশের ফুল গাছগুলো একবার দেখুন, ডিভাইডারের উপরে বগনভেলিয়া, আর ঠিক পাশে পাহাড়, ডান দিকটা পুরো আমরা যতদূর দৌড়াচ্ছি পাহাড় আমাদের সাথে দৌড়াচ্ছে। হাজারিবাগ জেলার বড়কি টাঁড় বলে একটা জায়গাতে এসে দাঁড় করিয়েছি আমাদের গাড়ি। এইখানে এই যে আঁকলা, তার রস খাবো, আখের রস, তার রস খাবো না, আখের রস খাবো। তো প্রাকৃতিক সৌন্দর্যটা যে এখানে কীরকম সেটা একবার দেখুন। মানে আমরা যত দূর আসছি এই দিক থেকে পাহাড়ের রেঞ্জ, এদিকটা একেবারে জঙ্গল, গাছগাছালি কিছু শুকিয়ে গেছে, এখন শুকনোর সময়, সেই জন্য গরুতে এই শুকনো পাতা খড় এইসব খাচ্ছে। আর এখান থেকে এই রাস্তা চলে গেছে একেবারে জঙ্গলের ভিতরে, মানে কি অসম্ভব সুন্দর। মানে এটাকে এখানে না দাঁড়িয়ে দেখলে একেবারে সত্যি বিশ্বাস করা যায় না যে প্রাকৃতিক সৌন্দর্য। এবং এই ঝাড়খণ্ড প্রাকৃতিক সৌন্দর্যের যে খনি, তা এই সব জায়গায় না ঘুরলে একেবারে বোঝা যায় না। তো আমরা এখন একটু আখের রস খাবো, মৌসুমি বসে গেছে আরাম করে, আর সানি দাঁড়িয়ে আছে, আখের রস রেডি হচ্ছে। ঠিক है, बनाइए 3 अच्छा करके बनाइए। হয়ে গেল
হ্যাঁ, ব্যাস গুড। 12 কিলোমিটার। টেক ইট। তারপরে টেম্পু পুরো 1 গ্লাস আখের রস। এই দাদা থাকেন ঠিক এই পাহাড়ের নিচে, ওনার গ্রাম আছে, ছোট্ট গ্রাম। হয়তো জীবন অনেক কষ্টের, কিন্তু যে প্রকৃতির মধ্যে ওনারা থাকেন, কি অপূর্ব সুন্দর জায়গা। বলছিলেন এখানে খুব বৃষ্টি হয়, বৃষ্টির সময় খুব বৃষ্টি হয়, এবং সেটাই স্বাভাবিক। বৃষ্টি না হলে এই যে ফরেস্ট এবং এই পাহাড়ে সানিয়ার মৌসুমি আখের রস খাচ্ছে, আর সেই সময় আমি একটু এই প্রকৃতির ডাকে যাবো বলে একটু বাহানা করে জঙ্গলের মধ্যে নেমে পড়লাম। অতটাই জঙ্গলের ভিতরে ঢুকে একটু দেখা আর এই প্রকৃতির সৌন্দর্যকে একটু নিজের ভিতরে অনুধাবন করা, কি অসম্ভব সুন্দর। দেখুন, একদম জঙ্গলের ভিতর দিয়ে আমি আস্তে 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 হাঁটছি। গাছপালা এখানে অনেকটাই পাতা শুকিয়ে গেছে, তবে ভিতরে গাছগাছালি খুব সবুজ। আমি বিভিন্ন রকমের গাছ, সবগুলোর আমি নাম জানি না, 2-1টা নাম জানি, বেশিরভাগই সবই জংলি গাছ, তবে অসম্ভব সুন্দর, একদম নিস্তব্ধ, অসম্ভব সুন্দর। এই প্রকৃতির মধ্যে কিছুক্ষণ পায়চারি করে আবার ফিরে যাচ্ছি, দেরি হয়ে যাচ্ছে। ওদিক থেকে ডাক এসছে যে জঙ্গলের মধ্যে একেবারেই নয়, বাধ্য হয়ে ফিরে যাচ্ছি। আসলে এই জঙ্গল, এই নির্জন প্রকৃতি, এটা আমার কাছে সবসময় একটা ভীষণ আকর্ষণের, কিন্তু চাইলেই তো সেটা সম্ভব না। আমাদেরকে এখন অনেক কিলোমিটার যেতে হবে। কলকাতায় ফিরতে এখন 9 করে আরও 400 কিলোমিটার তো বটে, 400 কিলোমিটার যেতে হবে। দুপুরের লাঞ্চ বাকি আছে, রাস্তায় কোথাও দাঁড়িয়ে লাঞ্চ করে নেব, যেতে রাত হয়ে যাবে। কিন্তু তাহলেও একটানা গাড়ি চালানোও সম্ভব না, কিছুক্ষণ অন্তর থামতে হবে। এইভাবে থামতে থামতে আজকে বাড়ি ফিরবো, সেই রকম চিন্তা ভাবনা করেই আমরা একটুখানি থেমেছি। একদম দূরে পরেশনাথ পাহাড়। পাহাড়ের কোলে পলাশ গাছ জুড়ে লাল ফুলে ভরে গেছে। ঝাড়খণ্ডের পাহাড় আর পাহাড়ি পথ যেন বলছে বসন্ত এসে গেছে। দূরে ওই পাহাড়ের উপরে পরেশনাথ মন্দিরের চূড়ো দেখা যাচ্ছে, সাদা অল্প। কলকাতা 279, ধানবাদ 8 কিলোমিটার, তার মানে ধানবাদ এসে গেছি। সম্ভব সুন্দর রাস্তা, একদম উপর থেকে নিচ, আবার নিচ থেকে উপরে, মানে পুরোটাই ঢেউ খেলানো। উপর থেকে এসে আবার নিচে নেমে যাচ্ছি, আবার উপরে উঠছি, আবার নিচে নেমে যাচ্ছি। আর যেতে যেতে অসংখ্য পলাশ গাছে পলাশ ফুল ফুটে লালে লাল হয়ে উঠেছে, তার সঙ্গে আম গাছেও মুকুল ভরে আছে। আর এই রাস্তার দুধারে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, যে গাছে সজনে ফুল হয়ে একদম ভরে আছে, সাদা হয়ে আছে। কলকাতায় আমরা সজনে ফুল কিনছি 300 টাকা করে, আর এখানে সজনে ফুল হয়ে ঝরে যাচ্ছে। তিন নম্বর স্টেট পেরিয়ে গেলাম, মানে 3 নম্বর রাজ্য পেরিয়ে গেলাম। এই বরাকর নদী পেরিয়ে যাচ্ছি। বরাকর সেতু, এটা এর পিছন দিকটাতে ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল। আর এই সাইডে যে পাহাড় দেখা যাচ্ছে দেখুন দূরে, এটা হচ্ছে মাইথন ড্যাম। যদি সম্ভব হয়, যাওয়ার সময় হয়, তাহলে আমরা একবার চেষ্টা করব,
কারণ আমাদের এখনো অনেক যেতে হবে, 250 কিলোমিটার। আমরা আসানসোল এসে গেলাম, এই দিকটা গেলে আসানসোল, আর আমরা যাব সোজা এইদিকে এই ফ্লাইওভারের উপর দিয়ে বর্ধমান শক্তিগড় টুয়ার্ডস ক্যালকাটা। 4 রাজ্য পেরিয়ে যখন মহাকুম্ভে গেছিলাম তার যে অভিজ্ঞতা সে তো আগে শেয়ার করেছি, আবার সেই 4টে রাজ্য পেরিয়ে যখন ফিরে আসছি মহাকুম্ভ দেখে তার যে তথ্য সমৃদ্ধ অভিজ্ঞতা সেটাও শেয়ার করলাম আমাদের এই ভিডিওতে। অবশ্যই এবারের অভিজ্ঞতাটা হয়তো আরও বেশি বলে আমি মনে করি। তো এই অভিজ্ঞতাগুলো আপনাদেরও কাজে লাগবে যে কোনো রোড ট্রিপে। আর আমাদের যে মূল পর্ব অর্থাৎ মহাকুম্ভে যাওয়া, দেখা, সেখানে থাকা এবং সেই যে অভিজ্ঞতা এবং উপলব্ধি সে তো শেয়ার করলাম, সেই ভিডিওগুলো অবশ্যই দেখুন, যা আপনাদের অবশ্যই ভালো লাগবে আশা করি। তো সেই মূল পর্বের ভিডিও মহাকুম্ভ 2025 আপনাদের জন্যই রাখা রইল। আর যদি আমাদের এই ভিডিও ভালো লাগে তো আমাদের চ্যানেল বেড়াবার গল্প অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। আর চোখ রাখুন আমাদের চ্যানেল বেড়াবার গল্পে, দেখতে থাকুন বেড়াবার গল্প।